আপনাদের আমি একটা অঙ্ক দিছিলাম, এটা করার জন্য আপনারা করছেন, আমার কাছে মনে হইলো হইলো না। আমি কি করছি, এটা আপনাদের বই থেকে দিয়ে দিছি, আমি তাড়াতাড়ি তো আর প্রশ্ন বানাইতে পারি না। আপনারা যেসব বই ফলো করেন আর কি, ওই একটা বই আছে আমার কাছে, ওইটা থেকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো আমি হচ্ছে এটা করি, হ্যাঁ, আমার মতো করে করি, তাইলে বোঝা যাবে যে আপনারা কোথাও ভুল করছেন কি না। আমার কাছে মনে হয় আপনারা ভুল করছেন, কারণ বইয়ের উত্তরের সাথে আপনাদের মিলে নাই। যে আমার জাস্ট মানে ওই যোগ বিয়োগ করতে ওইটাতে ভুল হয়ে গেছে। আপনার মতো দেখছি আমি মিলাই এখন। কই গেল? এই দূর, আমার হোয়াইট বোর্ড শেয়ার করতে হবে। নিউ হোয়াইট বোর্ড। আচ্ছা, আমাদের ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল x³ -4x² +9। ঠিক আছে, অনেক ছোট একটা সমীকরণ। এখান থেকে আমাদের কি করতে হইব? ইনফ্লেকশন পয়েন্ট বার করতে হবে। তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লাগবে। তো প্রথমে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করি, হ্যাঁ। dy dx সমান হচ্ছে ddx অফ এই y এর সমীকরণটা লিখে ফেলি, হ্যাঁ। x³ -4x² + 9। তাহলে এটা সমান কি দাঁড়াইতেছে? এটা সমান দাঁড়াইতেছে 3x² -8x। এটাই তো হইতেছে। এনে এনে ভুল হয়েছে। থ্রি কে? এক্স স্কোয়ার দেই নাই। হ্যাঁ, আচ্ছা, দেখি আর কি কি ভুল হয়েছে আপনাদের। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? সেকেন্ড অর্ডার কন্ডিশন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি? d² y dx² সমান ddx অফ যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা আমরা করছি। তাহলে আমরা এখানে কি করছি? এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো করছি, করে আমরা কি পাইছি? 3x² -8x। এটাকে আমরা আবার কি করব? ডেরিভেটিভ করব না? এটাকে আবার ডেরিভেটিভ করাইতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে কি আসবে? 6x - 8। এটাই তো। এইট। জি। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন কি? আমাদের এফওসি বা ফার্স্ট অর্ডার কন্ডিশন ফর অপটিমাইজিং না, কিন্তু ফার্স্ট অর্ডার কন্ডিশন ফর ইনফ্লেকশন পয়েন্ট, হ্যাঁ। এটা কিন্তু কি করলে হইতো না যে ফার্স্ট অর্ডার কন্ডিশন সাধারণত আমরা সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষেত্রে করি। তো ওইটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 দাঁড়ায়। আর এখানে যেহেতু ইনফ্লেকশন পয়েন্ট বার করব, তো ওইটার ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ সমান 0। এই যে সেকেন্ড ডেরিভেটিভ সমান 0। আমরা সেকেন্ড ডেরিভেটিভ সমান কত পাইছি? সেকেন্ড সেকেন্ড ডেরিভেটিভ সমান পাইছি 6x - 8 সমান 0। সিক্স সিক্স তাইলে এক্স সমান, আচ্ছা, আর ভেঙে ভেঙে করি। তাহলে 6x সমান কত? 8। আর এক্স সমান কত তাইলে? 8/6। তা 8 কে 6 দ্বারা ভাগ করলে কত হইব? 1.33। এক্স সমান 1.33। একজনের লেখছে আমি লিংকে ঢুকতে পারছি না। হু ইজ ইট? দেখে গ্রুপে না, আমার অন্য জায়গায় দিল। আহ আচ্ছা, দাঁড়ান, আমাদের সাথেই মনে হয় কেউ একটু। আচ্ছা,
তাহলে এক্স সমান দাঁড়ায় কি 1.33। এখন আমাদের কি করতে হবে, ওয়াই এর মান বার করতে হবে না? ওয়াই এর মান কিভাবে জি। বার করব? এক্স এর মানটা ওয়াই আমাদের সমীকরণে বসাই দিব। তো সমীকরণ কি ছিল? আমাদের সমীকরণ ছিল ওয়াই সমান এক্স কিউব, এক্স কিউব মাইনাস 4 ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস নাইন। 9। ঠিক আছে, তো আমরা বসাই। তাহলে এক্স এর মান কত? 1.33। আচ্ছা দেখেন, এখানে আমরা 1.33 বসাইতে পারি অথবা এইটাও বসাইতে পারি, 4/3। আমরা যদি একদম 4/3 করে বসাই, তাহলে ওই ভগ্নাংশের যে পার্থক্য, এটা আসলে কি 1.33333। তো আমরা ক্যালকুলেশন করলে হালকা ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। এটা কোনো নেগলিজিবল, এটা ভুল ধরার মতো না। বাট আমরা যদি একদম একুরেট ভ্যালু আনতে চাই বাই এর, তাহলে এখানে 1.33 না বসে আমরা 4/3 বসাইতে পারি। 1.33 বসাইলেও হইব, মান একটু ডিফারেন্ট হইব কিন্তু ভুল না। ঠিক আছে, কিউব মাইনাস 4 × x² তো এক্স এর মান হচ্ছে 4/3 স্কোয়ার প্লাস 9। তাহলে এখানে কি দাঁড়ায়? তা এটা কিউব, কিউব মানে হচ্ছে 4 কিউব মানে কত? 64 না? আমি এটা কিউব না করে স্কোয়ার করে ফেলছিলাম। আহ, আচ্ছা, আর এখানে হবে কত? 27 -4 × 16/9 প্লাস 9। তাহলে এখানে কি দাঁড়াইতেছে আমার? 64/27 মাইনাস 4 ষোলো আবার 64, 64/9 প্লাস 9। তাহলে এখন একদম ভগ্নাংশের যোগ বিয়োগ একদম ইজি। লসাগু নেই, লসাগু হচ্ছে 27। তাহলে এখানে আসতেছে 64 মাইনাস 64 কে 3 দ্বারা গুণ দিলে কত হবে? 3×4 = 12, 2 আছে 1, 3×18 192। আর আয় হায়, 9 কে 27 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 3 7 9 63 6, 9 × 2 = 18 আর 6 24। তাহলে 64 আহ কত হয়? 3 + 4 7, 7 থেকে 2 চলে গেলে 5, তারপর হচ্ছে 4 আর 10, 10 থেকে 9 চলে গেলে 1, 115 / 27। 115 27 দ্বারা ভাগ করলে কত হয়? আচ্ছা ঠিক আছে, এখানে এইটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো আমরা এখানে আমরা একটা ভুল, মানে এরকম এত কষ্ট করার দরকার নাই। ঠিক আছে, এত কষ্ট করার দরকার নাই। এটা তাইলে আমার আনসার হচ্ছে এই, আমার আবার ভগ্নাংশই আসলো। এত কষ্ট করে আমার লাভ হইলো কি? আমার কষ্ট করে লাভ হয় নাই। তাহলে এখানে ভগ্নাংশ একটা আসবে। ভগ্নাংশ কত আসবে? 4.26। ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 1.33 জি, আমি বলছি আর 4.27। ওয়াই এর মান, হ্যাঁ হ্যাঁ, না এটাও ঠিক আছে, 2726 একই কথা। ঠিক আছে, জি। তাহলে আমরা এখানে এত কষ্ট করার দরকার নাই। হ্যাঁ, এখানে 4/3 লেখার দরকার নাই, এখানে 1.33 বসাই দিব। হ্যাঁ, 1.33 বসাই দিব, এখানে 1.33 বসাই দিব। ঠিক আছে, তাহলে আমাদের কষ্ট কম হইব, এরকম হলে কষ্ট বেশি হইব। এরকম করলে অসুবিধা নাই, আমরা বেশি কাজ করলে তো লস নাই, কিন্তু সময় তো যাইবো। এমনি তো ঝামেলা বেশি। যে এমনি ঝামেলা বেশি, এইরকম করার দরকার নাই। হ্যাঁ, এরকম না করে আপনারা এই যে কিতে চলে যাবেন, এই যে ওয়াই সমান, যে এক্স এর ভ্যালু 1.33 বসাই দিবেন।
33 কিউব মাইনাস 4 × 1.33 স্কয়ার প্লাস 9। শেষ। একটা ক্যালকুলেটারে একবারই করে ফেলতে পারবেন। একবারই করে ফেলতে পারবেন না, এই যে জাস্ট ব্রেকেট দিয়ে জাস্ট এইরকম লিখেন 1.33 ব্রেকেট দিয়ে পাওয়ার দেন 3 মাইনাস 4 ব্রেকেট দিয়ে 1.33 পাওয়ার দেন 2 প্লাস 9 দেন, দেখেন একবারে চলে আসবে। একবারে চলে আসবে না? জি। ঠিক আছে, 1.2426 আর 27 যাই হোক, 27 হলে 27, 4.26 হলে 26, যেটা হবে এটাই আনসার। ঠিক আছে। তো আমরা পারবো না এখন, তাহলে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট কোথায় হবে? 1.33 এক্স, আর ওয়াই হচ্ছে 4.26। এই তো আমরা বের করে ফেলছি ইনফ্লেকশন পয়েন্ট। তো পারা যাবে ইনফ্লেকশন পয়েন্ট বার করা? জি ভাইয়া। ইজি তো। ঠিক আছে। এই এটা তাড়াহুড়া করতে যাচ্ছি যে হ্যাঁ বসায় না দিছি না, এই জন্য। এইগুলা হয়, তাড়াহুড়াই হয়। তাড়াহুড়া হইয়াই আমাদের কি হয়, ঝামেলা হয়। এই একজনে কি- হচ্ছে হয় না, আসতে পারতেছে না। এখন না আসতে পারলে আমি কি করব? উম আচ্ছা, আমাদের এইটা তো বুঝলাম না। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন অন্য টপিকে যাব। অন্য টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ইন দা সেন্স, আমরা এতক্ষণ যাবত কি করছি? একটা স্বাধীন চলক ছিল, একটা স্বাধীন চলক ছিল না? এখন যদি দুইটা স্বাধীন চলক থাকে তখন কি হবে? দুইটা স্বাধীন ভাইয়া চলক দেখা থাকলে, যায় না তো। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা শেয়ার করি না, এখন শেয়ার করছি। এখন আমরা দেখবো দুইটা স্বাধীন চলকের ক্ষেত্রে। আমরা এতক্ষণ শুধুমাত্র ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স এটা দেখছি, হ্যাঁ, একটা স্বাধীন চলক। এখন যদি দুইটা স্বাধীন চলক থাকে, যেমন ধরেন ওয়াই ইজ এ ফাংশন অফ x1 x2, অথবা ধরেন জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এক্স ওয়াই দুইটা স্বাধীন চলক। হ্যাঁ, দুইটা স্বাধীন চলক যদি থাকে তখন কি কি হবে? আমরা যদি আমরা তখন কি করছি, একটা স্বাধীন চলক, একটা স্বাধীন চলক মানে হচ্ছে ইকুয়েশনে ছিল দুইটা চলক, একটা স্বাধীন একটা অধীন। যদি দুইটা স্বাধীন চলক হয় তাহলে ইকুয়েশনের চলক হবে কয়টা? তিনটা। তাহলে আমাদের খাতায় কয়টা ডাইমেনশন থাকে? দুইটা ডাইমেনশন থাকে, একটা হচ্ছে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। তো আমরা যদি ভেরিয়েবল যদি তিনটা হয়ে যায় তখন কি আমি আর এই টু ডাইমেনশনাল চিত্র আঁকতে পারবো, রেখা আঁকতে পারবো? বুঝি নাই কথাটা। আমি বলছি আমরা কি করি, আমাদের এতদিন যাবত চলক ছিল দুইটা, একটা স্বাধীন চলক একটা অধীন চলক। তাহলে আমরা বুঝেছি। ভূমি অক্ষে স্বাধীন চলক আর লম্ব অক্ষে অধীন চলক বসাইয়া আমরা রেখা টেখা আঁকতাম, বিভিন্ন ধরনের রেখা হইতো, বিভিন্ন আকৃতি, হ্যাঁ। এটাকে বলা হয় টু ডাইমেনশন। মানে ডাইমেনশন কয়টা, অক্ষ কয়টা? দুইটা না? দুইটা। এখন যদি ভেরিয়েবল যদি তিনটা হয় তাহলে আমাদের কি করতে হইব? ধরেন ভেরিয়েবল আছে, ধরেন ফাংশন হচ্ছে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এখন এখানে স্বাধীন চলক দুইটা, এক্স এবং ওয়াই, আর অধীন চলক জেড। তাহলে আমার কেন, আমি বসালাম ধরেন এদিকে এক্স এদিকে জেড, তাহলে ওয়াই কই যাবে? ওয়াই এর জন্য একটা এক্সিস দরকার না? হ্যালো? জি ভাইয়া। এক্স ওয়াই কে দিলাম এদিকে, ঠিক আছে। বাট এরকম তো হইতো না, হ্যাঁ। এটা হচ্ছে যে গড়ের কোণা আছে না, কোণার দিকে থ্রি থ্রি ডাইমেনশন থাকে। তো সাধারণত আমরা খাতার মধ্যে থ্রি ডাইমেনশনাল 3D চিত্র আঁকতে পারি না। ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হয়, বাট খাতার মধ্যে আঁকা যায় না। যে থ্রি ডি নাম শুনছেন না আপনারা? জি। যে থ্রি ফটো কি বলে, যে থ্রি মানে হচ্ছে থ্রি ডাইমেনশন, হ্যাঁ। তো আমরা হচ্ছে খাতার মধ্যে
টু ডাইমেনশন আঁকতে পারি, থ্রি ডাইমেনশন আমাদের পক্ষে আঁকা কি হয় না, সম্ভব হয় না। তো এরপরেও আমরা এখন থ্রি ডাইমেনশন নিয়ে কাজ করব। আমরা চিত্র কি করতে পারবো না, বাট আমরা হচ্ছে এই যে সর্বোচ্চ সর্বনিম্ন করবো। তো এর আগে আমি হচ্ছে একটু থ্রি দেখাই। থ্রি ডাইমেনশনাল রেখা কিবা কিরকম হয় আর কি। এটা যে বেসিক বই যেটা, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে একটা, এইগুলা হচ্ছে থ্রি ডাইমেনশনাল গ্রাফ। এখানে দেখেন এখানে হচ্ছে আসলে ফাংশন হচ্ছে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। ঠিক আছে, এখানে স্বাধীন চলক দুইটা এক্স এবং ওয়াই, অধীন চলক জেড। এখানে কি করছে দেখেন, এই যে লম্ব অক্ষে হচ্ছে জেড অধীন চলক, আর এইদিকে দেখেন এইদিকে একটা এক্সিস ওয়াই আর এইদিকে একটা এক্সিস এক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে এটা গ্রাফটা এরকম হয় থ্রিডি। ঠিক আছে, তো এটা সর্বোচ্চ বিন্দু কোথায় হবে, এই যে এইখানে। আর এরকমও হইতে পারে, এখানে সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইখানে। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে এই যে থ্রি ডি বা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে, মানে দুইটা যদি স্বাধীন চলক থাকে, তখন আমরা সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু কিভাবে নির্ণয় করব সেটা দেখবো। ঠিক আছে, এই বিন্দু আমরা কিভাবে নির্ণয় করব। তারপর হচ্ছে এইখানে শ্যাডেল পয়েন্ট আছে, শ্যাডেল পয়েন্টে পরে যাব। মানে থ্রি ডি চিত্র কিরকম হয় সেটা তো দেখছি আমরা, হ্যাঁ। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তো এটা কি খাতায় আঁকা সম্ভব? এটা তো আঁকা যাবে না। আঁকা যাবে না, হ্যাঁ, খাতায় আঁকা যাবে না তাহলে কি এগুলা। প্রশ্নের মাঝে এরকম আসতে পারে যে এরকম চিত্র আঁকতে হবে? না 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 না, যেটা আঁকতে পারবেন না সেটা আঁকতে বলবে আপনাকে। যেটা আঁকা যায় না সেটা তো আপনাকে আঁকতে বলবে না, হ্যাঁ। আমাদেরকে ওই সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু বার করতে হবে। তো যদি দুইটা স্বাধীন চলক থাকে, তাহলে আমাদের প্রয়োজনীয় শর্ত হয় দুইটা দুইটা, মানে হচ্ছে দুইটা চলকের সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, জিরো হবে। তো এখানে দেখেন আমি কি লিখছি, এফ অফ এক্স এফ অফ ওয়াই। এফ অফ এক্স মানে হচ্ছে সব কোন জায়গাতে যদি এরকম দেখেন, তাহলে এটা মানে হচ্ছে এটা। স্বাধীন চলক যদি থাকে এখানে জেড, স্বাধীন চলক অধীন চলক ধরেন জেড, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স। বা এখানে জেড না দিয়ে আমি এফ এ দিয়ে দিই, যে ফাংশন, এই ফাংশন, ফাংশনকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে এই যে এফ অফ এক্স। আর এফ অফ ওয়াই হচ্ছে এই যে এফ অফ ওয়াই সমান চিহ্ন হয়, এই যে ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। ঠিক আছে, তো আগের মতো সেম। এখন আগের সাথে এখন এর পার্থক্য কি বলেন তো দেখি, কোনো পার্থক্য কি দেখা যায়? এখন হচ্ছে এই যে ডেল্টা এফ এক্স সমান জিরো। আচ্ছা, ওয়াই সমান জিরো। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে এটা প্রয়োজনীয় শর্ত। তা আমরা আগে একটা ভেরিয়েবল, একটা স্বাধীন চলক থাকতে যে কন্ডিশন ছিল, তার সাথে এটার পার্থক্য কি বলেন তো? কোনো পার্থক্য কি দেখা যাইতেছে? হ্যালো। ওটা তো সেকেন্ড ডেরিভেশন শুধু জিরো হয়েছিল, এটা দুইটার ক্ষেত্রে জিরো। না না না, সেকেন্ড ডেরিভেটিভ না, ওইটা ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, এখানে হচ্ছে এইটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। দেখেন আগে যখন একটা চলক ছিল আমরা কি করছিলাম, এইটা ছিল, হ্যাঁ, ডি ওয়াই ডি এক্স সমান জিরো ছিল, হ্যাঁ।
আর এখানে হচ্ছে এটা ইউজ করছি। এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। আগে আমার একটা চলকই ছিল, তাহলে আগে আমার এইটা যে কথা, এটা একই কথা ছিল, তো এই জন্য আমরা ডি ইউজ করতে পারছি এবং ডি ইউজ করছি। কিন্তু এখানে কিন্তু আমরা ডি ইউজ করতে পারবো না। এখানে যদি আমরা ডি ইউজ করি তাহলে কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, এখানে আমরা ডি ইউজ করবো না, হ্যাঁ, সবসময় ডেল্টা ইউজ করবো। এটা মনে রাখবেন আর কি, এই জন্য বলছি এইখানে আমরা ডি ইউজ করতে পারবো না, হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রয়োজনীয় শর্ত হচ্ছে দুইটা স্বাধীন চলকের ক্ষেত্রে দুইটা স্বাধীন চলকের সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হতে হবে। আর পর্যাপ্ত হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ আমরা নিব। তো পর্যাপ্ত শর্ত আমরা পরে আসতেছি, আমরা আগে প্রাথমিক শর্তটা দেখি। আচ্ছা, অনমনীয় বিন্দু এটা তো বুঝাই ফেলছি। আচ্ছা, স্যাডেল পয়েন্ট বুঝাবো এখন। আচ্ছা, এটা আমি আমার একটা কি থেকে করছি, মানে করছি না, এটা আমার আগের, এটা আমার 2021-22-এর দিকে মনে হয় আমার অ্যাসাইনমেন্ট ছিল, করছিলাম, এটা পাইছি আমি। ছবি তুললাম। আচ্ছা, যাই হোক, ধরেন এই হ্যাঁ, আর একটা, কতক্ষণ ক্লাস হচ্ছে? যে আর কতক্ষণ ক্লাস চলবে? আর একটু 10 মিনিটের মতো। আচ্ছা দেখেন, ধরেন এই একটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ। এই সমীকরণ থেকে বলছে, ধরেন আমাদেরকে সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু বার করব। তাহলে প্রয়োজনীয় শর্ত অনুযায়ী কি, প্রয়োজনীয় শর্ত অনুযায়ী এইটাকে এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ এবং ওয়াই এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ দুইটাই জিরো হবে। মানে হচ্ছে এই যে এইটা, এই যে এখানে জেড আছে না, তাহলে ডেল্টা জেড, দুটো জেড কিলা লেখে, আহ, এটা সমান জিরো হবে। এটা তো আমি এক্স এর সাপেক্ষে দেখলাম, এখন আমার ভেরিয়েবল তো দুইটা। আবার এটা করার পরে আবার আমার কি করতে হইব, জেড কে ওয়াই এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ সমানও জিরো বসাইতে হইব। এই দুইটা কন্ডিশন দিয়ে কাজ করতে হইব। আগে ছিল একটা, কারণ স্বাধীন চলক ছিল একটা, এখন আমাদের স্বাধীন চলক দুইটা, তাহলে দুইটা স্বাধীন চলক দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে এবং সমান জিরো বসাতে হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাদের এই যে এই ইকুয়েশনকে আমরা প্রথমে কি করলাম, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এটা পাইলাম। তারপরে আমরা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এই যে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এটা পাইলাম। তাহলে আমরা এখন এখন দেখেন কিন্তু আমরা সরাসরি কিন্তু ভ্যালু পাই নাই। এক্স এর জন্য একটা সমীকরণ পাইছি, এখান থেকে এক্স বা ওয়াই এর কোনোটার মানে বের করতে পারতেছি না, এখানেও সেম। তারপরে আমরা দুইটা ইকুয়েশন আছে, দুইটা কি আছে, ভেরিয়েবল আছে, তাহলে আমরা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি বা ম্যাট্রিক্সে ওই যে ক্রেমার্স রুলের সাহায্যে এক্স এবং ওয়াই এর মান বার করতে পারবো। এগুলো আমরা করছি, এক্স এবং ওয়াই এর মান আমরা বার করছি। আচ্ছা, আমরা তাইলে এই মোর দেন ওয়ান ভেরিয়েবলটা আমরা আগামী দিনের জন্য রেখে দিই, হ্যাঁ। আমরা আজকে বুঝতে পারি। মনে হয় না ওইটা শেষ করতে পারবো। কোনো জি, প্রবলেম আছে না? প্র্যাকটিস করে দেখে নেই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি। আচ্ছা, তাইলে এর আগে হচ্ছে আহ আগেরটা নিয়ে কিছু কথা বলা যায় কিনা। আগেরটা নিয়ে তার তেমন কিছু বলা নাই। এই যে আপনাদের ওই যে ইনফ্লেকশন পয়েন্ট বা অনমনীয় বিন্দু, হ্যাঁ, আপনাদের দেখলাম অনেকের টার্ম টেস্টে প্রশ্ন আসছে যে নির্ণয় করো। কে কে টার্ম টেস্টের প্রশ্ন দিছিলেন, যেমন কারটাতে যেমন দেখছিলাম, ঠিক আছে। তো যারটাতে দেখবে এটা আছে, আপনি হচ্ছে গ্রুপে প্রশ্নটা দিয়ে দিবেন, আপনাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসছে ওইটার সলিউশন করবেন আজকে। ঠিক আছে, যে কার কার পরীক্ষা জানি হয়েছে, আমার হয়েছিল। যে আপনার এই প্রশ্ন কি আসছিল যে অনমনীয় বিন্দু নির্ণয় করো? আচ্ছা, আমি ছোট দেখতেছি, প্রশ্ন দাঁড়ান। আচ্ছা, আমি দেখতেছি, দেখে কারো এক প্রশ্ন আসছে, হ্যাঁ। কারো প্রশ্ন আসছে, তো যার প্রশ্নই আসছে ওইটা করে ফেলবেন, ঠিক আছে। আর আমি হয়তো আরো কিছু দিব। আর আমি হচ্ছে আমার এই যে আমার দ্বিতীয় বর্ষে থাকতে ম্যাথমেটিক্স এর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার। তো এই অ্যাসাইনমেন্টটা এখন আমার কাছে ছিল, আমি পাইছি আর কি। তো আমি ভাবলাম এটা পিডিএফ বানাই আপনাদেরকে দিব, কিন্তু এটা মনে হয় 100 পৃষ্ঠার মতো। ঠিক আছে, না 100 পৃষ্ঠা না, এটা হচ্ছে 84 পৃষ্ঠা। তো এটা পিডিএফ বানাইলে অনেক পৃষ্ঠা হয়ে যাবে। আচ্ছা, আমি তো মনে হয় কি করি না রে।